আমাকে দেখতে হবে। একটা লোয়ার লিম্বে কি কি কাজ হতে পারে, কি কি জিনিস একটা লোয়ার লিম্বের জন্য এসেনশিয়াল। লোয়ার লিম্বে কিছু মোটর অ্যাক্টিভিটি থাকতে পারে, তাই না? লোয়ার লিম্বে কিছু সেন্সরি কাজ থাকতে পারে, কিছু সেন্সেশন রিলেটেড ফাংশন থাকতে পারে। লোয়ার লিম্বে পেশেন্টের আরেকটা ইম্পর্টেন্ট সেরেবেলার এক্সামিনেশনের পার্ট থাকতে পারে। তো যখন আমি এক্সামিনেশন করবো এই সবগুলো আমার সেট আপের মধ্যে রাখতে হবে, যে আমাকে মোটর করতে হবে, আমাকে সেন্সরি করতে হবে, আমাকে সেরেবেলার চেক করতে হবে। তাহলে এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে যে কোনো এক্সামিনেশনের জন্য প্রথমে গ্রিটিং, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, কনফার্ম দ্য এজেন্ট অফ টুডেস মিটিং, পজিশনিং অফ দ্য পেশেন্ট, পজিশনিং অফ ইউ, দ্যাট ইজ দ্য রাইট সাইড। কখনো লেফট সাইড থেকে এক্সামিনেশন করা যাবে না। পেশেন্ট এদিকে শুয়েছিল, আমি তার পজিশনটা কেন চেঞ্জ করলাম? বিকজ আই হ্যাভ টু গো টু দ্য রাইট সাইড। আমি কি বাম দিক থেকে এক্সামিনেশন করতে পারবো না? পারবো, বাট এটা আমার জন্য আনকমফোর্টেবল। আর 2 নম্বর, এটা ইথিক্যাল না, সো এই কাজটা করা যাবে না। ওকে, এখন পেশেন্ট পজিশন ঠিক হয়েছে, পজিশন কিন্তু ঠিক নাই, একটু অ্যাসিডিটি আছে, নিচে এখানে ইয়ে আছে, আমাদের এগুলো সরিয়ে ফেলতে হবে। তাহলে আমি একটু এটা সরিয়ে দিই। আচ্ছা, ইনক্লুডিং, দেখো পেশেন্টের পজিশনিং এখনো ঠিক নাই। ঠিক নাই কোন সেন্সে? এক্সপোজার ঠিক নাই। আমাকে লোয়ার লিম্বের জন্য অবশ্যই পেশেন্টকে প্রপার এক্সপোজার ইজ এ মাস্ট। তাহলে কিরকম এক্সপোজার করব? আমি পেছন থেকে এইটা নিব, এটা নিয়ে বাবা এটা এভাবে একটু ইয়ে করে ফেলেন তো, ধরে থাকে। এর মাধ্যমে দেখো আমি লোয়ার লিম্বের যতটুকু এক্সপোজার আমার জন্য ডিজারেবল, আমি সেই এক্সপোজারের ডিজারেবল জায়গাটা মোটামুটি ভাবে ওপেন করতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি যখন লোয়ার লিম্ব চেক করে দেখবো, লোয়ার লিম্বে আমার কয়েকটা জিনিস চেক করে দেখতে হবে। একটা বাল, তারপর টোন, তারপর পাওয়ার, তারপর রিফ্লেক্স, তারপর সেন্সরি, তারপর কোঅর্ডিনেশন। এই কয়েকটা জিনিস একদম যতদিন বেঁচে আছো মুখস্থ রাখতে হবে। আর যতদিন ক্লিনিক্যাল লাইনে আছো, তাহলে বাল, টোন, পাওয়ার, রিফ্লেক্স, কোঅর্ডিনেশন, সেন্সরি কোঅর্ডিনেশন। ঠিক আছে, এভাবে এটা জাস্ট একটা প্র্যাকটিসের ব্যাপার। যখন প্র্যাকটিসটা ইনশাল্লাহ প্রপার হয়ে যাবে, আমাদের মনে থাকাটা অনেক বেটার মনে থাকবে। তাহলে প্রথমে বালকে আমি কি দেখি? গ্রসলি মাসুলে কোনো ওয়াস্টিং আছে কিনা, তাই না? টোনে কি দেখি? টোনটা কেমন? কারণ আমরা আপার মোটর আর লোয়ার মোটরের মধ্যে পার্থক্য সবাই বুঝি না। যখন আপার মোটর হবে তখন কি হবে? আমাদের যে কোনো ইয়ের ক্ষেত্রে, একটা আমাকে খাতা কলম দাও। এইটা যদি আমাদের একটা স্পাইনাল কর্ড হয়, হ্যাঁ, ওকে, স্পাইনাল কর্ডে ধরো এই অংশটা অ্যান্টেরো হর্নসেল, আর এটা ধরো একটা জাসপারসিং একটা মাসল। অ্যান্টেরো হর্নসেল থেকে একটা নার্ভ বের হয়েছে এই মাসলটাকে সাপ্লাই দেওয়ার জন্য। ওকে, আর এই অ্যান্টেরো হর্নসেলের আগে এখানে যে ট্র্যাকটা আছে, এই ট্র্যাকটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক, যেটা একদম পিরামিডাল সেল থেকে আসছে, মাথার যে পিরামিডাল সেল অফ দ্য কর্টেক্স থেকে আসছে। তাহলে এটাকে আমরা বলি পিরামিডাল ট্র্যাক বা কর্টিকো স্পাইনাল ট্র্যাক, আমি সিএসটি নামে লিখে রাখলাম। ওকে, এই যে একদম ব্রেনের সেরেব্রাল কর্টেক্সের মোটর এরিয়া থেকে শুরু করে অ্যান্টেরো হর্নসেল, তো এই অংশটুকু ধরো, এই অংশটুকু, এই অ্যান্টেরো হর্নসেলের আগ পর্যন্ত যে ফাইবার, এদেরকে আমরা বলি আপার মোটর নিউরন। ওকে, এই যে অ্যান্টেরো হর্নসেল, এখান থেকে যে একদম পেরিফেরাল নার্ভের ইন্ডিং পর্যন্ত, এদেরকে আমরা বলি হচ্ছে লোয়ার মোটর নিউরন। ওকে, এখান থেকে নিউরোমাসকুলার জাংশন, এখান থেকে হচ্ছে মাসল। এইভাবে একটা মাসলের ফাংশন, আমার হাতের বা পায়ের যে মাসলগুলো আছে এইভাবে কাজগুলো এক্সিকিউট করে। এখন একটা কথা বুঝো, যদি এই জায়গাটাতে লেশন হয়, এই নিউরনটা নষ্ট হয়ে যায়, লোয়ার মোটর, তাহলে কি এই মাসলকে ডাইরেক্ট যে সাপ্লাই দিচ্ছে যে নিউরনগুলো, এগুলো নষ্ট। তাহলে মাসল তার প্রপার যে নার্ভ সাপ্লাই, মানে অনেক কিছু সাপ্লাই, প্রপার সাপ্লাই, নিউট্রিশন সাপ্লাই, মাসল অ্যাক্টিভিটিগুলো মেনটেন করা। ওকে, তাহলে কোনো অ্যাক্টিভিটি মেনটেন হচ্ছে না। পাশাপাশি যেই নিউরনটা মাসলের ট্রফিক সাপ্লাই দেয়, সেই নিউরনটা নষ্ট। ডাইরেক্ট সম্পর্ক যে মাসলের সাথে আছে, এইটা নষ্ট হয়ে গেছে, তাহলে মাসল নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মাসল নষ্ট হয়ে যাবে, কারণ মাসলের সাথে ডাইরেক্ট যে কাজকর্মের সাথে যে জিনিসটা জড়িত, সেটাই নষ্ট হয়ে গেছে। তাহলে মাসল হবে 1 নাম্বার লোয়ার মোটরে কি হবে? অ্যাট্রফি। ওকে, এই অ্যাট্রফির কারণে মাসুল কাঁপাকাঁপি করবে, কারণ মাসুলের মধ্যে আলাদা আলাদা ইউনিট তৈরি করবে, সেই ইউনিটগুলো নিজের মতো করে একটা পটেনশিয়াল তৈরি করবে। সো ইট ইজ কল্ড ফিব্রিলেশন। ওকে, এই ফিব্রিলেশনের জন্য এক্সটার্নালি তুমি একটা জিনিস পাবা, সেটা হচ্ছে ফ্যাসিকুলেশন। তাহলে মাসুল অ্যাট্রফি, ফ্যাসিকুলেশন। মাসুলের যখন একদম ডাইরেক্ট যে ট্রফিক সাপ্লাইটা আছে এটা নাই, তাহলে মাসুলের টোন হবে কি? ডিক্রিজ। তাহলে দেয়ার শুড বি হাইপোটোনিয়া। ওকে, এবং হাইপোটোনিয়া হচ্ছে যখন এখানে ডাইরেক্ট মাসুলের মধ্যে কোনো রকম নার্ভ সাপ্লাই নাই, ডাইরেক্ট নিউরনটা সাপ্লাই নাই। সো মাসুলের টোন এই কন্ডিশনে, যে মাসুলের টোনের সাথে ডাইরেক্ট যে নিউরনটার
ইমিডিয়েট নিউরনটার সম্পর্ক আছে। সো ওই জন্য মাসলের টোন, প্রতিটা মাসলে একটা নিজস্ব টোন থাকে, টোনটা লস হয়ে যাবে, হাইপোটোনিয়া। এবং এই রিফ্লেক্সগুলোর সাথে ডাইরেক্ট একটা নার্ভ এন্ডিংয়ের সম্পর্ক আছে, রিফ্লেক্সটাও ডিক্রিজড হবে। অফ করে দেবে, একটু ওয়েট করেন, বন্ধ করে দেবে। তাহলে এই জন্য এই কয়েকটা ফিচার এদের ক্ষেত্রে লোয়ার মোটর নিউরনের ক্ষেত্রে থাকতে পারে, একটা ইস্যু। এখন ধরো এই আপার ফ্যাসিকুলেশন আর ফিব্রিলেশনের মধ্যে পার্থক্য কি? ফিব্রিলেশন তুমি পাবা হচ্ছে উইথ ইলেকট্রোমায়োগ্রাফি নামে একটা প্রসিডিউর আছে, যেটার মাধ্যমে মাসুলের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা মেজার করে। ইউল গেট ফিব্রিলেশন দেয়ার। আর ফ্যাসিকুলেশন তুমি এক্সটার্নালি দেখে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি, যদি পেশেন্টের আপার মোটর নিউরনে কোনো প্রবলেম থাকে, আপার মোটর নিউরনে যদি প্রবলেম হয় তাহলে কি অসুবিধা হবে? ধরো এখানে প্রবলেম, এই নিউরনটা ইনট্যাক্ট, এই নিউরনটা নষ্ট। তাহলে এই নিউরনটা যদি নষ্ট হয় তার মানে কি এই জায়গাগুলো খুবই হাইপার অ্যাক্টিভ, মানে এই জায়গাটা নষ্ট, কিন্তু এই জায়গাটা নষ্ট হলে এটা হাইপার অ্যাক্টিভ। অফিসে যখন বস না থাকে তখন কি হয়, যারা সাবঅর্ডিনেট থাকে দে আর ওয়ে টু এক্সাইটেড, কারণ তার উপরে যারা নজরদারি করতো ওই ইনহিবিশনটা চলে গেছে। তাহলে অবভিয়াসলি এদের উপর যে ইনহিবিশনটা ছিল এরা চলে গেছে, তার মানে কি এটা হাইপার অ্যাক্টিভ। এরা যদি কোনো কারণে হাইপার অ্যাক্টিভ হয় তাহলে এরা খুব বেশি কাজ করবে, তাহলে কি হবে, মাসুলের উপর, টোনের উপর অনেক, নর্মাল টোনের চাইতে টোনটা অনেক বেড়ে যাবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হবে হাইপারটোনিয়া। নর্মালি যে রিফ্লেক্সগুলো মেনটেন হওয়া দরকার, রিফ্লেক্সগুলো অনেক বেড়ে যাবে, তাহলে হাইপার রিফ্লেক্সিয়া। মাসুলগুলো ইউজুয়ালি অ্যাট্রফি হবে না। তাহলে একটা আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে মাসল অ্যাট্রফি শুরুতে থাকে না। লোয়ার মোটর নিউরনের ক্ষেত্রে প্রাথমিক ভাব থেকে মাসল অ্যাট্রফি শুরু হতে পারে। আপার মোটরে মাসল অ্যাট্রফি হতে পারে অনেক লম্বা সময় পরে। কি কারণে? যদি মাসলটা ইউজ না হয়, ডিজিউজ অ্যাট্রফি। ধরো এই মাসলটা আপার মোটর হলে তো নড়াতে পারবে না, একই তো সমস্যা, কিন্তু ওখানে হবে কি, নড়ানোর দীর্ঘ সময় ধরে নড়াতে পারছে না, আস্তে আস্তে ডিজিউজের জন্য একটা অ্যাট্রফি হয়। সো দেয়ার উইল বি ডিজিউজ অ্যাট্রফি। বাট এইটার লোয়ার মোটর নিউরন যেহেতু ঠিক আছে, মাসলগুলোতে প্রচুর পরিমাণে স্টিমুলেশন দিচ্ছে আপার মোটরের ইনহিবিশনের বাইরে, তাহলে মাসলের টোন বেড়ে যাবে, রিফ্লেক্স বেড়ে যাবে। সো এই জিনিসটাই আমি যখন এক্সামিনেশন করবো আমি বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে যখন এক্সামিনেশন শুরু করবো আমার প্রথম কাজ কি, কাজ কি হবে? গ্রিটিংস, এই ফ্যানটা বন্ধ করব। প্রথম কাজ কি হবে? ইন্ট্রোডাকশন। আমি তো গ্রিটিং ইন্ট্রোডাকশন করলাম, এরপর কি হবে? আমি প্রথমে কি করব? ফার্স্ট কাজ কি করব? ইন্সপেকশন। এক্স্যাক্টলি, প্রথম কাজ করব ইন্সপেকশন। তাহলে আমাকে প্রথমে চেক করে দেখতে হবে দেয়ার ইজ এনি অ্যাবনর্মালিটি। কি অ্যাবনর্মালিটি? মাসলগুলো কি অবস্থায় আছে, মাসলগুলোতে কোনো জায়গায় অ্যাট্রফি আছে কিনা, কোনো জায়গায় মাসলগুলোতে ফ্যাসিকুলেশন আছে কিনা। কোনো ভিজিবল ফ্যাসিকুলেশনও পাওয়া যেতে পারে, তোমাকে ফ্যাসিকুলেশন তৈরিও করতে হবে, ঠিক আছে? 2 নাম্বার, কোনো জয়েন্ট ডিফর্মিটি আছে কিনা, ফুড ডিফর্মিটি আছে কিনা, কোনো হাইপার পিগমেন্টেশন আছে কিনা, এবং কোনো রকম স্কিনে কালার চেঞ্জ এগুলো আছে কিনা, সবগুলো ইম্পর্টেন্ট। যখন একটা পেশেন্টের অনেকগুলো ফিচার আছে, পা দেখে আমরা বুঝতে পারি। যেমন অনেক পেশেন্ট আছে যাদের ফুডটা একদম পড়ে যায়, এটা করে ফুড ড্রপ। যদি কোনো পেশেন্টের লোয়ার মোটর নিউরোপ্যাথি হয়, মোটর নার্ভগুলো প্রবলেম আছে, তখন ফুডটা পড়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো আর্থ্রোপ্যাথিক কন্ডিশন বা নিউরোপ্যাথিক কন্ডিশন, অনেক সময় পিস ক্যাভাস থাকতে পারে। পিস ক্যাভাস কোথায় পাওয়া যেতে পারে? অনেকগুলো কন্ডিশন আছে। হোয়াট ইজ পিস ক্যাভাস? পিস ক্যাভাস হচ্ছে, এটা আমরা কি প্রতিটা মাসুলের আমরা যখন লোয়ার লিম্ব দেখেছি, একটা আর্চ অফ ফুটের একটা বিষয় আছে না? আর্চ অফ ফুট কি এটা প্লেন? এটা তো প্লেন না, একটা কার্ভেচার আছে। তুমি যখন এখানে একটা আঙ্গুল লাগাবা, আঙ্গুল দিবা, তখন কি হবে? দেখবা যে একটা আঙ্গুল দেওয়ার পরে এর মাঝখানে কোনো উইন্ডো আছে কিনা। বুঝছো? নর্মাল কন্ডিশনে মাসুলের মধ্যে কোনো উইন্ডো থাকবে না। যেমন ধরো এটা পাটা সোজা করলাম, আমি এখানে কার্ড দেখলাম, কার্ড দিয়ে এখানে চেক করে দেখছি, দেখো এখানে কোনো উইন্ডো নাই। এসে দেখো একটা আছে কিন্তু উইন্ডো নাই, পিছন দিক দিয়ে কিছু দেখা যাচ্ছে না। চলে আসো, তুমি চলে আসো। দেয়ার ইজ নো উইন্ডো। যদি পিস ক্যাভাস থাকে তাহলে তখন দেখবা যে মাঝখানে একটা উইন্ডো তৈরি হয়ে গেছে। মানে আমি এখানে ইয়েটা রাখলাম, তারপর রাখলে দেখা যাবে যে মাঝখান দিয়ে এটা পুরো দেখা যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য ক্লাসিক্যাল অ্যাপিয়ারেন্স অফ পিস ক্যাভাস। ওকে, তারপর এখানে দেখবো ওভারঅল মাসল অ্যাট্রফি আছে কিনা। এখানে একটু মাসল অ্যাট্রফি বলা যেতে পারে নাকি, তাও এটা অনেক মানে চিন্তা ভাবনা করে বলতে হবে। সো ইজ দেয়ার এনি মাসল অ্যাট্রফি, ঠিক আছে? এবং দুই পাশে মাসলের ইয়েটা সেম কিনা এটা দেখার সময় তুমি এখানে একটা করে ক্লিক এবং টিপ দিবা, ঠিক আছে? এই যে আমি এরকম করলাম, এটা দুইভাবে করতে পারো। একটা এরকম করে টোকা দিতে পারো, এই মেথড, অথবা এই মেথড। এর মাধ্যমে কি দেখি? ফ্যাসিকুলেশন। যখন এখানে একটু ডিলেড রিল্যাক্সেশন আছে। আচ্ছা, ফ্যাসিকুলেশন যখন হবে কোন একটা মাংস কেঁপে কেঁপে উঠবে, বুঝছো? এটা পার্টিকুলারলি মোর কমন যদি তোমরা দেখো যে অনেক সময় মানে মাংস কাটা থাকে,
মানে অনেক গবাদি পশু, তখন দেখবা মাঝে মাঝে মাংস কেঁপে কেঁপে ওঠে। এটা কারো দেখছো কিনা আমি জানি না, এটা কেঁপে কেঁপে ওঠে। এটা হচ্ছে ফ্যাসিকুলেশন। এটা কিন্তু পরে হতে পারে। কেন হতে পারে? বিকজ ওখানে লোয়ার মোটর ডিনার্ভেশন আছে। যখনই কোনো কন্ডিশন লোয়ার মোটর ডিনার্ভেশন হবে, দেয়ার উইল বি ফ্যাসিকুলেশন বিকজ অফ দ্য ওই মাসুলের ফিব্রিলেশন পটেনশিয়ালের জন্য। বুঝছো? তাহলে আমি যখন ইন্সপেক্ট করবো, 3টা প্লেনে করবো, আমি এখানে দেখলাম যে এখানে কিছু জায়গায় ডিসকমেশন আছে, স্কিন উঠে গেছে, কিছু জায়গায় হাইপার পিগমেন্টেশন আছে, এবং একটু ওভারঅল মনে হচ্ছে মাসুল কি আছে, অ্যাট্রফি আছে, জেনারেলাইজড মাসুল অ্যাট্রফি আছে। ওকে, তাহলে আমি এখানে ইন্সপেক্ট করলাম, এভাবে একবার দেখলাম, এভাবে একবার দেখলাম। যখন ইন্সপেক্ট করলাম ভালো মতো এই পাটা সুন্দর করে সময় নিয়ে, তখন আমি কি করব, এভাবে একবার বাড়ি দেবো। বাড়ি দিয়ে আমি কি দেখবো, কোনো পয়েন্টে কোনো জায়গায় ফ্যাসিকুলেশন আছে কিনা। ফ্যাসিকুলেশন ইজ এ ফিচার অফ লোয়ার মোটর নিউরন। আমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে এটা আমার ইন্সপেকশন হলো। এবার হচ্ছে বাল্ক হচ্ছে কি, ওভারঅল বাল্কের মাধ্যমে আমরা যে জিনিসটা ক্যালকুলেট করি, দুই পাশে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা। এই অ্যাসিমেট্রির দুটা মেথড আছে। একটা মেথড কি, তুমি ডাইরেক্ট একটা পয়েন্ট হিসাব করে এখানে আঙ্গুলটা দিয়ে এভাবে ক্যালকুলেট করে দেখতে পারো দুই পাশে হাতে একই রকম মনে হচ্ছে কিনা, বাট দিস ইজ নট আইডিয়াল। তোমাকে কিভাবে করতে হবে, উইথ মেজারিং টেপ। একটা মেজারিং টেপ দাও। থ্যাংক ইউ। যখন মেজারিং টেপে ক্যালকুলেট করবা, তোমাকে একটা বনি প্রমিনেন্স ঠিক করতে হবে। যে বনি প্রমিনেন্সের এগেন্সে তুমি বাল্কটা দেখতে চাচ্ছ, তোমার জন্য এই ক্ষেত্রে ভালো প্রমিনেন্স হচ্ছে যেখানে টিবিয়াল টিউবারোসিটি আছে। এই টিবিয়াল টিউবারোসিটি থেকে তুমি মোটামুটি প্রায় ধরো এটা টিবিয়াল টিউবারোসিটি, এটা ক্যালকুলেট করে এখান থেকে ধরো আমি 8 ইঞ্চি এখান থেকে দিয়ে আমি ওভারঅল এই পাশে বাল্ক কতটুকু আছে আমি চেক করে দেখব। ওকে, আমি দেখলাম এখানে বাল্ক আছে 11.5। ঠিক আছে, এই সিমিলারলি আমি এই কাজটা এখানেও করব। ওকে, আমি এখানে টিউবাসের 8 সেন্টিমিটার এখানে হিসাব করলাম, এখানে দেখুন বাল্ক কত আছে দেখি বাবা। তাহলে এখানে বাল্ক হিসাব করে দেখলাম এখানে আছে 12, এখানেও 11.6 না 7 মতো আছে, কিন্তু দেখে একটু অ্যাসিমেট্রি মনে হচ্ছিল। স্যার উপরে স্যার কোন জায়গায় স্যার মাপবো সেটা কি কোনো, এটা ফিক্স করবে এই যে এটা দিয়ে, এইটার মাধ্যমে তুমি ইউজুয়ালি বাল্ক দুইভাবে দেখতে হয়। একটা মোস্ট যেটা পয়েন্ট, মাসুল বাল্ক যেখানে সবচেয়ে বেশি দেখে মনে হচ্ছে ওই জায়গাটাতে, বাট এটা আইডিয়াল না। আইডিয়াল তুমি একটা বনি প্রমিনেন্স থেকে একটা সার্টেন টাইম উপরে বা নিচে একটা জায়গা ফিক্স করতে হবে। সেই জায়গাটা তুমি মেজারিং টেপের মাধ্যমে ক্যালকুলেট করে দেখবা দুই পাশে সমান আছে কিনা। যদি ধরো আমি এখানে টিউবারোসিটি থেকে 10 এর উপরে 10 সেন্টিমিটার উপরে বা 10 ইঞ্চি উপরে আমি একটা জায়গা ফিক্স করলাম, ঠিক আছে, এটাও এখানে ফিক্স করবো, এটাও এই জায়গায় ফিক্স করবো, আমি দেখবো দুই পাশে সমান আছে কিনা। তাহলে এটা হচ্ছে মাসুল বাল্ক। এই সেম জিনিস তুমি এখান থেকে এই যদি তুমি টিবিয়াল রিজনে দেখতে হয়, টিউবারোসিটি 10 সেন্টিমিটার ডাউনওয়ার্ড, দুই পাশে কম্পেয়ার করে দেখতে হবে মাসুল বাল্কটা কেমন আছে। দুই জায়গায় দেখবো নাকি? যদি তোমার কাছে অ্যাসিমেট্রি ওভারঅল মনে হয়, ওকে, দুই জায়গায় দেখা জরুরি কেন জানো? কারণ অনেকগুলো পেশেন্ট যাদের প্রক্সিমাল মাসুলের প্রবলেম থাকে, অনেকগুলো কন্ডিশন এখানে ডিস্টাল মাসুলের সমস্যা থাকে, প্রক্সিমাল ডিস্টাল অনুযায়ী বাল্কে প্রবলেম। ওকে, তাহলে তুমি যে কাজটা করবা, 1 নাম্বার কাজ করবা, মাসুল ইন্সপেক্ট করবা। ইন্সপেকশন সময় ইউ শুড চেক ফ্যাসিকুলেশন উইথ এরকম করে 4টা জায়গায় অথবা দিয়ে, এইটা বেশি জনপ্রিয়, এই জিনিসটা বেশি জনপ্রিয়। ওকে, আচ্ছা, অ্যাটলিস্ট 4টা জায়গায়। আচ্ছা, এরপরে কি টোন, সরি, এরপরে হচ্ছে বাল্কের ক্ষেত্রে ইন জেনারেল আমি একটা জায়গায় হিসাব করে এভাবে করতে পারি, বাট দিস ইজ নট আইডিয়াল। আমি এক্সামিনারকে বলবো আই এম টু চেক এ বাল্ক উইথ এ মেজারিং টেপ। তাহলে আমি একটা জায়গা ফিক্স করবো, ফিক্স করে একটা সার্টেন টাইম উপরে নিচে আমি দুই পাশে কম্পেয়ার করে দেবো মাসুল বাল্ক ইকুইভ্যালেন্ট কিনা। এবার হচ্ছে টোন দেখার অনেকগুলো মেথড আছে, অনেকগুলো 4 রকম মেথড আছে। তোমরা সবগুলোই করার চেষ্টা করবে, কিছু ম্যাকলিওডে নাই সেগুলো আমি বলে দিব, যেগুলো ম্যাকলিওডে নাই। ওকে, তাহলে টোন আমি যখন দেখবো, তাহলে প্রথম যে কাজ আমি দেখবো মাসুল টোনটা কেমন আছে। আপার মোটর হলে টোন বাড়বে, লোয়ার মোটর হলে টোন কমে যাবে, এই জিনিসটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে টোন দেখার জন্য আমি প্রথমে এটা ধরে, বাবা একদম নরম, আমাকে বলতে হবে পা একদম নরম রাখতে হবে, কিপ ইউর লেগ অ্যাজ ফ্ল্যাপি অ্যাজ পসিবল। তাহলে পা একদম নরম রাখতে হবে। তাহলে আমি এভাবে একটা টোন দেখলাম, হ্যাঁ, জাস্ট এইভাবে, তারপর এভাবে টোন দেখলাম। ওকে, এই যে টোন দেখলাম, আমি টোনের মাধ্যমে এই যে রোলিং যে মুভমেন্টটা করছি, এই মুভমেন্টের মাধ্যমে আলটিমেটলি দেখতে যাচ্ছি কোনো জায়গায় ভারী লাগছে কিনা। যে জায়গায় হাইপোটোনিয়া হবে সেই জায়গায় পা থাকবে অনেক হালকা, যে জায়গায় হাইপারটোনিয়া হবে সেই জায়গায় পা থাকবে অনেক ভারী। সো এটা দিয়ে তুমি সব নাও বুঝতে পারো। সেকেন্ড মেথড কি, আমি জাস্ট এভাবে নিটা ধরলাম, ধরে এভাবে করলাম। ওকে, মানে নিটা জয়েন্টের পেছন দিকটা ধরে
জাস্ট র্যাপিডলি লিফট করব। যাদের টোন বেশি তাদের এইটা উঠে যাবে, যাদের টোন কম বা নর্মাল তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না, সিম্পল হিসাব। তাহলে আমি এটা জাস্ট এভাবে তুললাম, এভাবে তুললাম, ওকে। তুললে দেখবো আমার অ্যাঙ্কেল জয়েন্টটা উঠে যাচ্ছে কিনা। হাইপারটোনিক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যাঙ্কেল জয়েন্টটাও ওভাবে উঠে যাবে। তাহলে এটা গেল মেকানিজম নাম্বার 1। 2 নম্বর মেকানিজম কি, তুমি টোন দেখার স্যার জন্য উঠবে আপার মোটর নিউরনে, কোথায় স্যার ওই যে অ্যাঙ্কেল যখন উঠে যাবে আপার মোটর আপার নিউরন মোটর নিউরনের সঙ্গে, তার মানে আমি হাইপারটোনিয়া চিন্তা করবো। লোয়ার মোটর হলে ঘটনা ঘটবে না, বুঝছো? এটা দেখে তুমি লোয়ার মোটর সেপারেট করতে পারবে না, মানে এই জিনিসটা দেখে। আচ্ছা, এবার আমি কি করব, একদম বলবো যে আপনার পা একদম নরম রাখেন বাবা। আমার হাতে আমি আপনার পাটা ধরবো, আপনি পা ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আমি এই যে এখানে দিচ্ছি, আমি দেখবো এটা আছে কিনা, টোনটা কেমন আছে। এটা একটা হিসাবের বিষয়, হ্যাঁ, নিজস্ব একটা অনুমানের বিষয় আছে। ছেড়ে দেন, ঠিক আছে, ছেড়ে দেন। নর্মালি মনে হচ্ছে যাদের ক্ষেত্রে টোন বেশি, হাতের উপর অনেক একটা খুব ভারী কোনো কিছু এসে একটা পড়েছে বলে মনে হবে। দিস ইজ ওয়ান মেথড। এর বাইরে কি, তুমি ইন্ডিভিজুয়াল জয়েন্টের এভাবে মুভমেন্ট ভাঁজ করে মুভমেন্ট করেও দেখতে পারো টোনটা কেমন আছে, ঠিক আছে। এভাবে একটু করে এভাবে ভাঁজ করেও দেখতে পারো টোন কেমন আছে। এটা এসেনশিয়াল না, এটা অ্যানাদার মেথড। তাহলে আমি টোন কি করব, টোনের জন্য আমি প্রথমে রোলিং মেথড, ইটস ভেরি ভাইটাল, এটা করতেই হবে। 2 নাম্বার জয়েন্টটা লিফট করে দেখতে হবে, এটা সাডেনলি আমি দেখবো এর ফলে অ্যাঙ্কেলটা লিফট আপ হচ্ছে কিনা। আর এরপরে আমি বলবো হাতটা একদম নরম করে ছেড়ে দেন, এরকম করে পাটা একদম নরম করে ছেড়ে দেন। এর মাধ্যমে আমার টোন দেখাটা কমপ্লিট হবে। এর পাশাপাশি তুমি ইন্ডিভিজুয়াল জয়েন্টের মুভমেন্ট ভালো মতো দেখাচ্ছি, এইভাবে নিয়ে জয়েন্টটাকে ভাঁজ করে সোজা করে এরকম করে ঘুরায়ও দেখতে পারো, এভাবে ভাঁজ করে সোজা করে এভাবে ঘুরায়ও দেখতে পারো, ওকে। এর পাশাপাশি যখনই তুমি টোন দেখবা, টোন দেখার পাশাপাশি যদি তোমার সম্ভব হয় ক্লোনাসটা ওই সময় দেখে নিতে পারো, পরেও দেখতে পারো। দ্যাট ইজ 2 টাইপ অফ ক্লোনাস, একটাকে বলি প্যাটেলার ক্লোনাস আর একটাকে বলি অ্যাঙ্কেল ক্লোনাস। এই সময় দেখতে হবে এসেনশিয়াল না, যেহেতু তুমি এরকম ভাবে ঘুরাও তাহলে এর মধ্যে ক্লোনাসটা দেখে নেওয়া যায়, দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট দ্যাট। এটা পরেও করে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, ক্লোনাসটা আমি এখন না, এখন আমি একটু পরে যেতে যাবো। তাহলে প্রথমে বাল্ক, 2 নাম্বার টোন, 3 নাম্বার হচ্ছে পাওয়ার। আমি এখন এমনি একটা ব্রেকডাউন করে দেখাচ্ছি, পরে যখন আমি একদম কালকে সাম আপ করবো নেক্সট ক্লাসে, তো আমি পুরোটাই আমি দেখিয়ে দিব একসাথে। তাহলে এরপর হচ্ছে পাওয়ার। পাওয়ারের কি জিনিস, পাওয়ার হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মাসল পাওয়ার চেক করে দেখতে হবে, ইন্ডিভিজুয়াল মাসল পাওয়ার এবং ইন জেনারেল পাওয়ার কেমন আছে, দুটো জিনিস চেক করতে হবে। তাহলে পাওয়ার ইকুয়াল টু 2 পার্ট। তাহলে প্রথমে কি ছিল, ইন্সপেকশন। 2 নম্বরে কি ছিল, বাল্ক। বাল্কের পরে কি ছিল, টোন। টোনের পরে কি ছিল, টোনের পরে পাওয়ার। পাওয়ারকে 2 ভাগে ভাগ করি, একটা জেনারেলাইজ পাওয়ার আর একটা ইন্ডিভিজুয়াল মাসল পাওয়ার। এখন জেনারেলাইজ পাওয়ারের সাথে ইন্ডিভিজুয়াল মাসল পাওয়ারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ধরো কোনো একটা পেশেন্টের লোয়ার লিম্বে মুভমেন্ট নাই, অ্যাবসলিউটলি কোনো মুভমেন্ট নাই, তার ইন্ডিভিজুয়াল মাসল পাওয়ার দেখে সময় নষ্ট করার দরকার আছে, দরকার নাই। আমি বলবো স্যার ওভারঅল পাওয়ার ইজ 0/5, সো আই শুড নট it is unable to check the individual muscle power as total power is 0/5. এখন টোটাল পাওয়ার 0/5 কিভাবে বুঝবো, এটা গ্রেডিং আছে 5টা, ঠিক আছে। এটা একটা রিসার্চ কাউন্সিল আছে, তারা একটা গ্রেডিং দিয়েছিল, গ্রেড 1, 2, 3, 4, 5, 0, ওকে। আচ্ছা, তাহলে আমি একটু শুরু থেকে করি, এটা খুবই ইজি জিনিস, আমি একবার দেখাই দিব, এটা কিন্তু মানে মনে রাখতে হবে, খুবই সোজা। তাহলে প্রথমে কি করব, আমি প্রথমে 2 পা একসাথে করতে বলবো। বাবা 2 পাটা উপরে উঠান তো, একসাথে একসাথে উপরে উঠান, ভাঁজ না করে একসাথে উঠাতে পারছে, কিসের এগেনস্টে, গ্র্যাভিটির এগেনস্টে। তাহলে পাওয়ার অ্যাট লিস্ট 3/5, ওকে। তাহলে 3/5 আমার কনফার্ম। তারপরে ইস্যু নাম্বার 1 আমাকে বলতে হবে আপনি 2 পা একসাথে ভাঁজ না করে উপরে, ভাঁজ না করে উপরে উঠান। যদি এই কাজটা করতে পারে পাওয়ার 3/5, তার মানে 3/5 এর নিচে কোনোদিনও না, তার নিচের গুলো দেখানোর দরকার নেই। আমি এরপর উপরে উঠবো খালি, আমি দেখবো যে এটা 4/5 হতে পারে আর 5/5 হতে পারে, ওকে। আমি দেখলাম উনি এ পাটা উপরে উঠালো, 3/5 হইলো, তখন আমি চাপ দিলাম, চাপ দিলে সাথে সাথে পড়ে গেল, তার মানে এটা শুধুমাত্র 3/5, এর উপরে কিছু না, বুঝছো, মানে আমার কনফার্ম হলো 3/5, ওকে। আচ্ছা, আমি এখন বললাম এই পাটা উপরে উঠান তো বাবা, আমার হাতের উপর চাপ দেন, জোরে চাপ দেন, চাপ দেন। ধরো ও চাপ দিচ্ছে, কিছুটা উইক, পারছে না, চাপ দিচ্ছে, তাহলে পাওয়ার 4/5। আমার হাতকে যদি চাপ দিয়ে একদম উঠায় দেয় তাহলে 5/5। তাহলে একদম সিম্পল, আমি আরো একবার বলছি, প্রথমে আমি 2 পা একসাথে উঠাতে বলবো, 2 পা উনি একসাথে উঠাতে পারলো গ্র্যাভিটির এগেনস্টে, তাহলে পাওয়ার অ্যাট লিস্ট
3/5। এরপর আমি কি বলবো, আপনার এই পাটা দিয়ে আমার হাতে চাপ দেন। যদি চাপ দিল, মানে আমার হাতে চাপ দেন, উনি পারলো না, আমি সাথে সাথে পাটাকে নিচে নামাই দিলাম, তাহলে পাওয়ার 3/5 সেটেল ডাউন হলো। আগে কি ছিল? 3/5 অ্যান্ড অ্যাবভ। এর উপরে হতে পারে, নিচে যাওয়ার কোনো সুযোগ নেই। হাতে চাপ দিলাম, উনি একদম সাথে সাথে নিচে পড়ে গেল, তাহলে পাওয়ার সেটেল ডাউন হলো 3/5। হাতের উপর চাপ দিল কিন্তু কিছু উইক যেটা ওনার আছে, তাহলে পাওয়ার 4/5। আমার হাতকে চাপ দিয়ে উপরে উঠে ঠেলাই দিল, তাহলে পাওয়ার 5/5। কিসে? হ্যাঁ, প্রেশার দিতে হবে, অবশ্যই প্রেশার দিতে হবে, নাহলে তোমার ইয়ে দিয়ে হবে না। বাবা হাতের উপর চাপ দেন, শক্ত করে চাপ দেন। আমি তো প্রেশার দিচ্ছি, তার মানে এটা 4/5। কিন্তু দেখো, ও কিন্তু তেমনটা তুলতে পারছে না। নর্মাল মানুষের এখন তুলে এইভাবে উঠাই দেওয়ার কথা আমার হাতকে, যাই হোক না কেন, কারণ তার হিপের মাসল আমার এটা অনেক স্ট্রং। সো এটা পাচ্ছে না, দ্যাট মিনস দ্যার ইজ সাম ডিগ্রি অফ উইকনেস। ঠিক আছে, তাহলে এটা পাওয়ার 4/5। অনেক ওল্ড পেশেন্টের পাওয়ার কিন্তু 4/5 থাকতে পারে, থাকবে, এসেনশিয়াল না, থাকতে পারে ওল্ড পেশেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এই সেম কাজ আমি এখানেও করবো। উপরে উঠেন, হাতের উপর চাপ দেন, 3/5 তো এখানেও আছে, হাতের উপর চাপ, তাহলে এখানে দেখো উইকনেস আছে, হ্যাঁ, এর উপরে পাচ্ছে না, তাহলে পাওয়ার 4/5 ইন বোথ লোয়ার লিম্ব। ঠিক আছে, বোথ জেনারেল পাওয়ারটা 4/5। এখন ধরো কোন একটা পেশেন্ট, আপনি বললেন দুই পাটা একসাথে উপরের দিকে ওঠাবে, সে পারলো না, তাহলে পাওয়ার কত হবে? ধরো তোমাকে পরীক্ষা দিচ্ছ, প্রফে তোমাকে এক্সামিনার ডেমনস্ট্রেট দ্য পাওয়ার, তুমি প্রথমে বলে দুই পা একসাথে উপরের দিকে উঠান, দুই পাটা ভাঁজ না করে উপরের দিকে উঠান, রুগী এটা করতে ব্যর্থ হলো। তুমি ধরো প্রসিড কিছু একটা করবা, তোমার একটা কিছু করার প্ল্যান আছে, এক্সামিনার বললো যে আর কিছু করতে হবে না, বলো পাওয়ার কত, কি বলবা? বিলো 3। এক্স্যাক্টলি, বিলো 3/5। তাহলে অ্যাটলিস্ট এটা 3 না, 3 এর নিচে, মানে 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। ওকে, তার মানে 2, 1, 0। তাহলে আমাকে তিনটা জিনিস সেপারেট করতে হবে। তাহলে আমি কি করব? আমি রোগীর পাটা এভাবে সরিয়ে দিব। আমি বলবো এই পাটা ভেতরের দিকে নেন তো বাবা, এটা হচ্ছে সাইড টু সাইড মুভমেন্ট। এই পাটা সরিয়ে দিলাম, ভেতরের দিকে নেন তো, দেখলাম সাইড টু সাইড মুভমেন্ট পসিবল, সে কোনো ঠেলে ঠুলে ভেতরের দিকে নিয়ে আসতে পারছে, তাহলে এটা পাওয়ার 2/5। ওকে, যদি সাইড টু সাইড মুভমেন্টও পসিবল না হয়, তখন আমার দরকার ফ্লিকারিং অফ মুভমেন্ট। আমি বলবো এই আঙ্গুলটা একটু নাড়ানোর চেষ্টা করেন তো, দেখবেন নাড়াতে পারছে, তাহলে পাওয়ার 1/5। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে পাওয়ার 0/5। ঠিক আছে, আবার বলছি, তাহলে আমি যখন মাসল পাওয়ার দেখবো, তাহলে প্রথমে আমি দুই পাটা একসাথে উপরের দিকে উঠাতে বলবো, দুই পাটা একসাথে উপরের দিকে উঠাবে। যদি দুই পাটা একসাথে উপরের দিকে উঠাতে পারে, তাহলে পাওয়ার অ্যাটলিস্ট 3/5। এরপর আমি হাতের উপর চাপ দিব, চাপ দিয়ে দেখলাম একদম বসায় দিতে পারলাম, তাহলে পাওয়ার 3/5। হাতের উপর চাপ দিয়ে পা তুলতে পারলো, কিন্তু পুরা পারলো না, উইকনেস আছে, হাতের উপর চাপ দেন, এই যে একটু চাপ দেন, উঠে, এই যে পারছে না, এটা এই পর্যন্ত পারার কথা না, আরো অনেক উপরে উঠাতে পারে, তাহলে পাওয়ার 4/5। আর যদি আমার হাতকে ঠেলে উপরের দিকে তুলে দেয়, তাহলে পাওয়ার 5/5। এটা দুই পায়ে চেক করে দেখতে হবে। এখন দেখলাম যে পেশেন্ট এই কাজটা করতে পারছে না, এই কাজটা করতে পসিবল হচ্ছে না, তখন আমি কি করব? এই পাটা এভাবে ইয়ে করে বললাম ভেতরের দিকে নেন, সাইড টু সাইড মুভমেন্ট পসিবল কিনা, এই পাটা বাইরের দিকে বলে ভেতরের দিকে নেন, সাইড টু সাইড মুভমেন্ট পসিবল কিনা, সাইড টু সাইড মুভমেন্ট পসিবল হলে পাওয়ার 2/5। সাইড টু সাইড মুভমেন্টও পসিবল হচ্ছে না, তখন আমি বলবো ফ্লিকারিং অফ মুভমেন্ট আছে কিনা, ফ্লিকারিং অফ মুভমেন্ট, এই আঙুলটা নাড়াতে পারে কিনা, যদি ফ্লিকারিং অফ মুভমেন্ট থাকে তাহলে পাওয়ার 1/5, যদি ফ্লিকারিং অফ মুভমেন্টও না থাকে তাহলে পাওয়ার 0/5। খুবই ইজি জিনিস এটা, মোটামুটি ইয়ে থাকলে এই ক্যালকুলেশনটা খুবই সোজা। কিসে? আমি যেটা পাবো তার নিচে যাওয়ার দরকার নাই, আমি তো তখন পুরোটা দেখালাম। তাহলে প্রথম কাজ হতে হবে পা তুলতে হবে, আমি তো প্রথমে 5/5 দেখতে পাবো না, প্রথমে আমি 3/5 আছে কিনা এক্সক্লুড করতে পারবো। 3/5 থাকলে আমি উপরে উঠবো, মানে 4 বা 5 আছে কিনা দেখবো। 3/5 না থাকলে নিচে যাবো। ওকে, আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, আমার পাও তো 0 থেকে 5/5 হতে পারে, উনি কি দুই পা উপরে তুলতে পারছিল? করতে ব্যর্থ হলো। অনেক পেশেন্ট থাকে না, পা তুলতে পারেন নাই। আমি যদি শুরু করি, আপনি এটা নাড়ান, আপনি পাশাপাশি নাড়ান, আমার যে টাইম ওয়েস্ট হবে, দরকার নাই। আমি শুরুতেই দুই পা একসাথে উপরে উঠাতে বলবো, দ্যাট ইজ দ্য আইডিয়াল প্রসিডিউর। দুই পা একসাথে উপরে উঠাতে পারলে পাওয়ার অ্যাটলিস্ট 3 অ্যান্ড অ্যাবভ, তাহলে আমি উপরের দিকে আসবো, আমার নিচে যাওয়া। এবার আমার খুব ইজি জিনিস, আমার প্রত্যেকটা মাসলের পাওয়ার দেখতে হবে। এখন দেখো, যার পাওয়ার 0/5 আছে অথবা 1/5 আছে, তার ইন্ডিভিজুয়াল মাসল পাওয়ার দেখা কি পসিবল? পসিবল সম্ভব না। সো এই কন্ডিশনে 0/5 হলে, 1/5 হলে এক্সামিনারকে বলা উচিত যে অ্যাজ দ্য পেশেন্ট পাওয়ার ইজ 0/5 or 1/5, স্যার শুড আই প্রসিড উইথ চেকিং ইন্ডিভিজুয়াল মাসল পাওয়ার?
ওকে, তোমাদের লেভেল, আমাদের লেভেল আমরা করবই না, তো তোমাদের লেভেলে এটা অনুমতি নেওয়া উচিত। ওকে, আচ্ছা এখন ধরো এর পাত 4/5 অ্যাট লিস্ট, তাহলে তো আমাকে ইন্ডিভিজুয়াল মাসল দেখতে হবে, 5/5 হলে দেখতে হবে, 3/5 হলে দেখতে হবে, ইভেন 2/5 কোনো কোনো সময় দেখা লাগে। আচ্ছা, তাহলে আমি যখন মাসলগুলোর ইন্ডিভিজুয়াল পাওয়ার দেখবো, এই ক্ষেত্রে তোমাদের একটা খুব ইজি জিনিস, কোন মাসলে কোন কোন মুভমেন্ট হতে পারে, এই মুভমেন্টগুলো তোমাকে চেক করে দেখতে হবে। যেমন আমি যদি একদম এখান থেকে শুরু করি, এটা কি কি মুভমেন্ট হতে পারে, এটা 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 কি ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, ই ভার্সন বাইরের দিকে আসছে, ইনভার্সন ভেতরের দিকে যাচ্ছে, গ্রেট টো, ডরসিফ্লেকশন, সরি হ্যাঁ ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন। এই জিনিসটা সেম এখানে। যখন তুমি মাসুল পাওয়ার দেখবা, এটা কম্পেয়ার করতে হবে, কাজে দুই পায়ে একসাথে করতে হবে। এই জয়েন্টে কি কি মুভমেন্ট পসিবল? অনলি টু, ফ্লেকশন, এক্সটেনশন। এই জয়েন্টে কি কি মুভমেন্ট পসিবল? এক্স্যাক্টলি, চারটা মুভমেন্ট। একটা হচ্ছে এইটা কি অ্যাবডাকশন, অ্যাডাকশন, আমি যদি এটাকে ভাঁজ করে ফেলি ফ্লেকশন, আমি যদি এটা পেছনের দিকে নেওয়ার চেষ্টা করতাম, মানে এইরকম করার চেষ্টা করতাম, তাহলে এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এই কয়টা মুভমেন্ট তোমাকে সাইমultaneously করতে হবে। তো ওটা দেখাই, আমি কোনো মানে দিব যে আমি আপনার পায়ের মানে পায়ের বিভিন্ন রকম গিরাতে চাপ দিব, আপনি আমাকে বাধা দিবেন, ঠিক আছে? হাতের উপর চাপ দিবেন। তাহলে দুই হাত একসাথে হাতের উপর চাপ দেন, কি দেখছি আমি? কি কোনটার পার্ট দেখছি? প্লান্টার ফ্লেকশন। হাতের উপর চাপ, কি দেখছি? ডরসিফ্লেকশন। হাতের উপর চাপ, কি দেখছি? ইনভার্সন। হাতের উপর চাপ, কি দেখছি? ইনভার্সন। ওকে, হাতের উপর চাপ, কি দেখছি? কি দেখছি? ডরসিফ্লেকশন। হাতের উপর চাপ, কি দেখছি? প্লান্টার ফ্লেকশন। আচ্ছা, এবার এই হাঁটু আর এটা ভাঁজ করে ফেলি। হাতের উপর চাপ, কি দেখছি? কি দেখছি? না না, হাতের উপর চাপ দিতে বলছি, আমি তো এইদিকে চাপ দিচ্ছি, এক্সটেনশন। হাতের উপর চাপ, ভাঁজ করেন, পা ভাঁজ করেন, পা ভাঁজ করেন, দেখছি কি? ফ্লেকশন। শেষ। এবার কি আমি এখানে চলে আসবো, দিয়ে বলবো হাতের উপর চাপ। হাতের উপর চাপ, কি দেখছি? এটা এক্সটেনশন, আমি দিচ্ছি ফ্লেকশন। এটা মনে রাখবো, এটা কিন্তু উল্টা হাতে। হাতের উপর চাপ, এক্সটেনশন। হাতের উপর চাপ, অ্যাবডাকশন। হাতের ভেতরে চাপ, অ্যাডাকশন। তাহলে টোটাল কত হলো? 4, 2, 6, 4, 10, 2, 12। এই 12টা ইন্ডিভিজুয়াল মুভমেন্ট। জাস্ট মাসলের অ্যাক্টিভিটি মনে রেখে ওই কাজগুলো করতে থাকবে। স্যার নি জয়েন্টটাকে কি মানে ফ্লেক্স করে সেমি ফ্লেক্সড অবস্থায় তারপরে এক্স্যাক্টলি সেমি ফ্লেক্সড অবস্থায় আমি সেমি ফ্লেক্সড অবস্থায় করব এক্সটেনশন, ফ্লেকশন দিয়ে তাকে ফ্লেকশন করে আরো ফ্লেক্স করার জন্য, কারণ পুরো ফ্লেকশন তো এইভাবে ফ্লেক্স করতে হবে তাকে, বুঝছো? তাহলে আমরা প্রথমে ইন্সপেকশন, বাল্ক, টোন, পাওয়ার। পাওয়ারের মধ্যে দুটো কম্পোনেন্ট ছিল, একটা জেনারেলাইজ মাসল পাওয়ার আর একটা ইন্ডিভিজুয়াল মাসল পাওয়ার। এই কয়েকটা জিনিস এখানে দেখতে হতো। ওকে, এবারে রিফ্লেক্স। রিফ্লেক্সের জন্য আমাকে মনে রাখতে হবে তিনটা জিনিস। একটা, তিনটা রিফ্লেক্স দেখতে হবে। 2 নাম্বার, যদি রিফ্লেক্সটা আমি না পাই তাহলে এটা একটা প্রসিডিওর ফলো করতে হবে যে রিফ্লেক্স কোনোভাবে বের করা যায় কিনা। আরেকটা, রিফ্লেক্সের প্রপার টেকনিক ফলো করতে হবে। ওকে, কোন রিফ্লেক্সে আমি কোন নার্ভ রুট দেখি আর কোন রিফ্লেক্সে আমি কোন মাসল দেখি, এইটা আমাকে মনে রাখতে হবে, না হলে পরীক্ষায় সমস্যা, বুঝছো? আমি কিছু এক্সাম্পল দিব, সেটা আমি পরে আসছি। তার আগে একটা কথা বলি, রিফ্লেক্স দুই ধরনের, কিছু সুপারফিশিয়াল রিফ্লেক্স, কিছু ডিপ রিফ্লেক্স। আমরা পরীক্ষায় যে কাজটা করি ডিপ রিফ্লেক্সগুলো দেখি। একটা সুপারফিশিয়াল রিফ্লেক্স আমরা লোয়ার লিম্বে দেখি, কোনটা? হ্যাঁ, প্লান্টার। প্লান্টারটা সুপারফিশিয়াল রিফ্লেক্স। তেমনি এই অ্যাবডোমিনাল রিফ্লেক্স, ছেলেদের ক্ষেত্রে ক্রিমাস্টারিক রিফ্লেক্স আছে একটা, এগুলো কিন্তু সুপারফিশিয়াল রিফ্লেক্স। এটা ওই ফারুক স্যারকে আমি দেখেছি, এটা জিজ্ঞাসা করার পরীক্ষায়, সুপারফিশিয়াল রিফ্লেক্সগুলো মানে কি কি কোনো কিছু আছে কিনা, বা লোয়ার লিম্ব করতে দিলে, লোয়ার লিম্ব তো পরীক্ষার সবচাইতে ফেভারিট, সবচাইতে ফেভারিট। এই মানে যখন করতে দিবে তখন হচ্ছে তোমাকে এটা জিজ্ঞাসা করবে যে হঠাৎ সুপারফিশিয়াল রিফ্লেক্স প্রশ্ন করার সময়। তো এটা একটু মনে রাখবা, তোমরা খেয়াল করবা। হ্যাঁ, এগুলা কিন্তু জানতে হবে। আমি তোমার আরো এটা থিওরি ক্লাস আলোচনা করবো, জাস্ট আমি এখানে সুপারফিশিয়াল আলোচনা করবো। আচ্ছা, এখন একটা কথা বলি, আমি রিফ্লেক্স দেখবো, আমার কোথায় কোন মাসুলের অ্যাক্টিভিটি দেখাটা জরুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি ফিজিওলজির কথা বলি, ফিজিওলজি ক্লাস যখন আমি প্রথম করলাম এই ইয়েতে, আমাদের সময় অ্যানাটমিতে ছিল হচ্ছে কাজী শামীমা ম্যাডাম ছিল, তোমাদের সময় পাওনি। শামীমা ম্যাডামের সময় কিছু, হ্যাঁ রিটায়ারমেন্টে গেল। আচ্ছা, এটা হচ্ছে কর্ডিসেপস মাসল। ওকে, এটা কর্ডিসেপস মাসল, এটা গ্যাস্ট্রোকনোমিয়াস সোলিয়াস মাসল। আমরা দেখলাম মোটামুটি মনে আছে। এই মাসলগুলোর কন্ট্রাকশন আমরা এখানে দেখার চেষ্টা করি। ওকে, যখন নি রিফ্লেক্স দেখবো, আমি দেখবো এই মাসলের কন্ট্রাকশন, আমার নজর থাকবে এই দিকে, বুঝছো?
আরেকটা আমি এক্সাম্পল দিই আমাদের ওই পেডিয়াট্রিক পরীক্ষার সময়, হ্যাঁ আমরা অ্যাঙ্কেল জাগ দেখছি, অ্যাঙ্কেল জাগ দেখার সময় এভাবে দেখছি, বুঝছো? এই যে রুম ভাঁজ করেন বুঝছো? ফেল কেন ফেল? আরে না, এটা ঠিকই আছে, এটা তো আমি দেখাইনি। ফেল এই জন্য আমি হাত দিচ্ছি এই যে এই জায়গাটাতে, আমি তো দেখবো এটার কন্ট্রাকশন। আমি যদি ওখানে হাত দিয়ে বসে থাকি, আমি ধরো নিজ আর দেখছি এইভাবে, হ্যাঁ ধরেন এই যে হ্যাঁ, তাহলে তো আমি তার মানে আমি রিপ্লেক্স কোনো আইডিয়া নেই আমার। তখন তুমি যতই ভালো রিফ্লেক্স এলিসেট করো, এটা দিয়ে সুন্দর বাড়ি দিচ্ছ, কোনো কাজে নেই। ওকে, তাহলে আমাকে যখন নি রিফ্লেক্স দেবো, আমার হাতটা থাকবে একদম এরকম, হ্যাঁ আমি এখানে কি করব, গ্যাস্ট্রোকনোমিয়াস থেকে প্যাটেলার এই যে টেন্ডন, প্যাটেলার টেন্ডন এটা প্যালপেট করব। এটা দেখে বুঝতে পারছো প্যাটেলার টেন্ডন প্যালপেট করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এক্সামিনারকে জানানো, তুমি জানো। কোথায় বুঝি না, বাল্কি পেশেন্টের ক্ষেত্রে পাওয়া কঠিন, তারপরে তুমি প্যাটেলা যে বোঝার চেষ্টা করছো এটা দেখানোর চেষ্টা করবো। তাহলে এইভাবে প্যালপেট করলাম, প্যাটেলাটা বুঝলাম, বুঝে আমি জাস্ট এইভাবে বাড়ি মারব। ওকে, বাড়ি মেরে দেখবো যে এই মাসলের কন্ট্রাকশন কেমন আছে। এই মাসলের কন্ট্রাকশন নর্মাল থাকতে পারে, এক্সাজারেটেড থাকতে পারে, আবার ডিমিনিশ থাকতে পারে। ওকে, তাহলে আমি এটা প্যালপেট করলাম, প্যালপেট করে এটা ধরে জাস্ট এভাবে বাড়ি মারবো। ওকে, এখানে রিফ্লেক্সটা কি? নর্মালি দেয়ার উইল বি জাস্ট কন্ট্রাকশন, এত এভাবে মুভমেন্ট থাকবে না। সো রিফ্লেক্স ইজ এ বিট ব্রিস্ক অথবা এক্সাজারেটেড, এগুলো পরে আসবে। ওকে, তাহলে এটা আমি দেখলাম, দেখার পরে আমি কি করব, এই জয়েন্টটা এভাবে প্যালপেট করলাম, করে আমি জাস্ট এটা প্যালপেট করে এখানে বাড়ি মারলাম। উদ্দেশ্য কি? এইটার কন্ট্রাকশন দেখা। এইখানে কি হচ্ছে সেটা অ্যাক্সেসরি, আমার দরকার হচ্ছে এইটার কোনো কন্ট্রাকশন আছে কিনা, বুঝছো? এরপর আমি কি করব, তার পাটা এভাবে ভাঁজ করব। ঠিক আছে, ভাঁজ করে আমি এটা টেন্ডন দেখলাম, এটা কিন্তু টেন্ডন। আমি প্যাটেলাটা প্যাটেলা বলছি, এই কি বলে অ্যাকিলিসটা প্যালপেট করে আমি জাস্ট এখানে ইয়ে করব। এই দেখো এই যে কন্ট্রাকশন দেখতে পাচ্ছ, আমার উদ্দেশ্য হচ্ছে এইটা দেখা। এটা ব্রিস্ক হতে পারে, সেটা আলাদা ইস্যু, বাট দিস ইজ দ্য কন্ট্রাকশন, এটা নর্মাল মানুষের ক্ষেত্রে থাকতে হবে। ওকে, তাহলে দেখো এই যে সুন্দর কন্ট্রাকশন আছে, কন্ট্রাকশন দেখছো? এই কন্ট্রাকশনটাকে আমার বুঝতে হবে। যদি আমি এখানে হাত দিয়ে দেখি, তাহলে এই কন্ট্রাকশন আমি জীবনে বুঝবো না। সিম্পল ইস্যু, এই কন্ট্রাকশন কখনো বোঝা যাবে না। আচ্ছা, এরপরে কি, আমি এইটা এভাবে ভাঁজ করবো, একদম পা নরম বাবা, আমি এটা ভাঁজ করলাম, করে আমি এটা দেখে নিলাম, হাত দেওয়ার দরকার নেই। দেখছো এই যে কন্ট্রাকশন হচ্ছে, এটাই হচ্ছে অ্যাঙ্কেল জাক। অনেক অ্যাঙ্কেল জাকের ক্ষেত্রে একটা ফ্যালাসি বলি, অনেক ওল্ড এজ, ঠিক আছে, বা অনেক মানুষের অ্যাঙ্কেল জাকটা ফিজিওলজিক্যালি অ্যাবসেন্ট থাকতে পারে, বুঝছো? ওল্ড এজে এবং অনেক মানুষের অ্যাঙ্কেল জাকটা ফিজিওলজিক্যালি অ্যাবসেন্ট থাকতে পারে। ধরো কোনো অ্যাবনর্মালিটি পাচ্ছ না, দেয়ার ইজ নাথিং অন দ্য লোয়ার লিম্ব, বাট ইউ আর গেটিং অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জাক, তাহলে এই ক্ষেত্রে একটা কারণ, তারপরে অনেক কারণ হতে পারে, একটা কারণ কিন্তু এটা ফিজিওলজিক্যালি অ্যাবসেন্ট থাকতে পারে। এরপরে হচ্ছে প্লান্টার। যখন প্লান্টার দেখবো, আমাদের সবার জন্য আমরা চাবি দিয়ে দেখি, চাবিটা পারফেক্ট না। অরেঞ্জ স্টিক নামে একটা জিনিস ইনস্ট্রুমেন্ট বক্সে পাওয়া যায়, অরেঞ্জ স্টিক। এটা মনে অনেকটা তুমি হচ্ছে দেখবা যে একটা কাঠির মতো একটা স্টিক পাওয়া যায়, অরেঞ্জ স্টিক দিয়েও করতে পারো, অরেঞ্জ স্টিক সবচেয়ে পারফেক্ট। আর না হলে একদম ওই যে একটা ওই ঝাঁটার খিলের মতো একটা মোটা ইয়ে পাওয়া যায়। এই দুটা যে কোনো একটা জিনিস তোমাদের ইনস্ট্রুমেন্ট বক্সে রাখবা, হয় অরেঞ্জ স্টিক মানে বুঝতে পারছো ওই যে কোণের ইয়েগুলো, ওগুলো এটা একটা হাতে রাখার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, আর না হলে ধরো না থাকলে এটা হচ্ছে মন্দের ভালো, বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে আমি ধরো কি যে একটা জিনিস ইয়ে করলাম, প্লান্টার খুবই ডিসকমফোর্ট একটা প্রসিডিওর, রুগীকে বলতে হবে আমি পায়ে একটু খোঁচা দিব, এতে একটু অসুবিধা হতে পারে, আমি এই জন্য দুঃখিত। হ্যাঁ, এটা কখনো বলতে পারবো না যে আমি পায়ে একটু খোঁচা দিব, কোনো সমস্যা হবে না, এটা অবশ্যই সমস্যা হবে, কিছু খোঁচা লাগতে পারে, এই জন্য আমি দুঃখিত। এটা দিয়ে তাকে একটা ইয়ে করলাম। দ্যাট ইজ সাম প্রসিডিওর যেখানে রুগীর কোনো সমস্যা হবে না, সাম প্রসিডিওর রুগীর একটু প্রবলেম হতে পারে, তো রুগীকে আগে থেকে অনুমতি নিতে হবে। বাবা সালাম আলাইকুম, আমি আপনার পায়ে একটু খোঁচা দিব, কোনো অসুবিধা হবে না, একটু যন্ত্রণার মতো হতে পারে, হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা হবে না, এটা বলা যাবে না। আমি দেখবো এই যে দেখছো, আমি কি দেখলাম এখানে এই যে গ্রেড টোটা ফ্লেকশন হচ্ছে কিনা, আমি এসি মিলার বাবা এই পায়ও এই জাস্ট অল্প কিছু সময়ের জন্য দেখছো এটা কি হলো ফ্লেকশন, তাহলে এখানেও ফ্লেকশন, জাস্ট এইদিকে নেমে যাওয়াটা, এই দেখো এদিকে নেমে যাওয়াটা ফ্লেকশন। এটা এই দেখো এখানে কিন্তু কিছু ডিসকমফোর্ট হলো, whenever you are using the orange stick এই ডিসকমফোর্টটা হবে না, তুমি তোমার যে কাজটা দেখা দরকার সেই কাজটা তুমি বুঝতে পারবে, বুঝেছো? আচ্ছা, তাহলে আমি কি করলাম, এই যে প্লান্টার রেসপন্সটা এই দিক দিয়ে কি হলো, প্লান্টার
প্লান্টার কি হলো? Flexion. প্লান্টার ফ্লেকশন হলো। এই প্লান্টার এক্সটেন্ড করতে পারে, হ্যাঁ হতে পারে না? এই প্লান্টার একদম নর্মাল থাকতে পারে, এই কিছুই না হতে পারে, প্লান্টার অ্যাবসেন্ট। প্লান্টার কি যে হইলো বুঝতে পারলাম না। প্লান্টার ইকুইভোকাল, পাটা উঠাই নিল, প্লান্টার উইথড্রল। তাহলে প্লান্টার রেসপন্স টোটালি 5 রকম তোমরা পেতে পারো, 5 রকম। ওকে, আমি সব ইন্টারপ্রিটেশন জানার দরকার নেই, খালি এটুকু জেনে রাখো 5 টাইপের ইন্টারপ্রিটেশন পাওয়া সম্ভব। তাহলে নর্মালি এক্সটেনশন আপার মোটর, অথবা আরেকটা কারণ এক্সটেনশন থাকতে পারে, যদি যাদের ইয়াং এজ, বিশেষ করে 1 বছরের চাইতে কম বয়স, তাদের স্ট্র্যাকগুলো মানে অতটা ডেভেলপ হয় না, মাইলিনেটেড হয় না, তখন প্লান্টার এক্সটেনশন থাকে। তাহলে প্লান্টার এক্সটেনশন, প্লান্টার ফ্লেকশন নর্মাল ইন্ডিভিজুয়াল, অথবা লোয়ার মোটর। প্লান্টার অ্যাবসেন্ট অনেক কারণে হতে পারে। প্লান্টার ইকুইভোকাল কি যে হইলো বুঝতে পারলাম না। এখানে মানে ইউজাল রেসপন্স হচ্ছে আরেকবার করা, আর না হলে ইকুইভোকালি বলতে হবে। আর যদি পা তুলে ফেলে প্লান্টার উইথড্রল। ওকে, এর মধ্যে প্লান্টার এক্সটেনসর ইজ প্যাথোগনোমিক অফ আপার মোটর, প্লান্টার ফ্লেক্সর এটা হচ্ছে নর্মাল ইন্ডিভিজুয়াল, অথবা লোয়ার মোটরও থাকতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কার কোনো প্রশ্ন আছে?